is actually the extension of the method we have done, real work method. Now we will do the virtual work method or virtual work, and এটা একটা নাম আছে ইউনিট লোড মেথড। তাহলে the principle of virtual work states that if a deform and sustain a given load is subjected to a virtual deformation as a result of some additional action, the external virtual work to the internal strain energy caused by the given load. অর্থাৎ এখন আমরা যেটা করব, আমাদের যেই পয়েন্টের ইন্টারেস্ট আমরা অর্থাৎ যে পয়েন্ট আমরা ডিফ্লেকশন বের করব হ্যাঁ, যেই লোডটা আসলে বিমের যে রিয়েল লোড অর্থাৎ যে অ্যাপ্লাইড লোড আছে আদার দ্যান দ্যাট লোড, এই জন্য এটাকে আমরা ভার্চুয়াল লোড বলছি। তাহলে ওই লোডের কারণে রিয়েল লোডের ডিফরমেশনের কারণে ভার্চুয়াল লোডের ওয়ার্ক ডান উইল বি দ্য সেম। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে ডেফিনেশনটা হয়তো আমরা difficult to understand what is in the definition. ডেফিনেশনে যেটা হচ্ছে যে ওয়ার্ক ডান external work done by the virtual work equal to internal strain energy work. External work done by the real load is equal to internal strain energy for the virtual load. Virtual displacement is equal to virtual load into real displacement. এটা এখন আমরা প্রুভ করব। তাহলে সবাই শুরু করব। সোফার কতজন? 59। আচ্ছা সবাই স্যার দেখাবেন মানে 4 নাম্বারটা গত শেষ হয়নি কিন্তু স্যার, এর আগের ম্যাথটা স্যার। 4 নাম্বার কি ছিল? মানে ওই যে থিওরেম। জি স্যার, ট্রাস্টেডটা সম্পূর্ণ করানো হয়নি বলছিলেন তো আজকে। না, ট্রাস্টেডটা তার করানোর দরকার নাই, এটা তো জাস্ট আগের মেথডে, শুধু এখানে ডেল এফ বাই ডেল পি অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, এইভাবে তোমরা একটু দেখে নিও এটা, পরে আমরা দেখাবো। হ্যাঁ, কেমন, এটা ডিফিকাল্ট কিছু না, নিজেরা একটু দেখে নিও। তাহলে মেথড ধরবো যেটা আমাদের আসলে টু ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন, দিস ইজ দ্য রিয়েল মেথড আর কি, যেটা মোস্টলি ইউজ হয়। অর্থাৎ আমাদের যেটা দোলাতে এখন লিমিটেশন আর থাকবে না, অর্থাৎ বিমের যে কোনো পয়েন্টের যে কোনো ডিরেকশনে আমরা যদি ডিফ্লেকশন মেজার করতে চাই উই ক্যান ডু ইট। So unit load method, suppose the following beam AB is subjected to externally applied real load W1, W2, W3. তাহলে একটা বিম আছে AB, তার উপরে W1, W2, W3 অর্থাৎ যেটা আমরা অ্যাপ্লাইড লোড থাকে, হ্যাঁ 10 কিপ 20 কিপ একটা থাকতে পারে, অসংখ্য লোড থাকতে পারে, এখানে আমরা ধরে নিচ্ছি 3টা লোড আছে। আর লোডিং পয়েন্টের ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, হ্যাঁ W1, W2, W3 করসপন্ডিং এ। আর সি হচ্ছে মিড পয়েন্ট। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে সি, অর্থাৎ সি এই W1, W2, W3 হচ্ছে সেইটা এখন আমরা বের করতে চাই। What is the deflection at the midpoint C of this beam due to the applied load W1, W2, W3? আচ্ছা, তাহলে আমাদের পাচ্ছি যে একটা আদার দেন দ্য লোডিং পয়েন্ট, অন্য একটা পয়েন্ট সি তে আমরা ডিফ্লেকশন মেজার। সি ক্যান বি এনিওয়্যার অফ দিস বিম। হ্যাঁ, এটা জাস্ট ফর ডেরিভেশন আমরা ধরে নিচ্ছি এটা মিড পয়েন্ট। একটা লাইন, আমরা নরমালি বিমটাকে লাইন ডায়াগ্রাম ড্র করি, বাট ইনফ্যাক্ট ইট ইজ নট এ লাইন। বিম হ্যাজ এ ডিমেনশন, তাই না? 3 ডাইমেনশন, অর্থাৎ এর একটা উইডথ আছে, এর একটা ডেপথ আছে, এর একটা লেন্থ আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি সেটা দেখি যে এইখানে একটা ক্রস সেকশন আছে, দ্যাট মিন্স আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল নিই সামথিং লাইক দ্যাট, তাই না? এরকম একটা বিমের, আর হচ্ছে এর একটা নিউট্রাল অ্যাক্সিস থাকবে, তাই না? সামহায়ার হিয়ার,
এটাকে আমরা নিউট্রাল অ্যাক্সিস। এক ধরনের স্ট্রেস, নিচে এক ধরনের স্ট্রেস থাকবে। তাহলে আমরা যে কোনো একটা অংশ, ছোট একটা অংশ কেটে নিলাম, আমরা ধরে নিচ্ছি নিউট্রাল অ্যাক্সিসের উপরের কোনো একটা জায়গা থেকে আমরা এইরকম ইনফিনিটেসিমাল এরিয়া, হ্যাঁ, যখন কোনো একটা ভলিউমকে কেটে নেওয়া হয় ছোট, যেটা dx dy dz, সেটাকে আমরা ইনফিনিটেসিমাল এরিয়া বলি বা ইনফিনিটেসিমাল ভলিউমও বলি। So for this small area, এর আগের মতোই এর লেন্থ হবে dx, হাইট dy এবং ওই দিকের উইডথ হবে dz, তাই না? আর এটার উপর একটা ফোর্স কাজ করে F। তো এক্সটার্নাল আমরা যেটাকে দেখে আসছি যে ডিউ টু বার্নৌলি's প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল ফর ডিফর্মেবল বডিজ, এক্সটার্নাল ওয়ার্ক ডান সমান ইন্টারনাল স্ট্রেস। তাহলে W1 W2 W3 কি ওয়ার্ক ডান করছে? যেহেতু W আমরা আগে বলছি যে গ্রাজুয়ালি অ্যাপ্লাই করা হয়, W1 ওয়াজ ইনিশিয়ালি 0 টু ফুল W1, তাহলে আমরা এই জন্য এটা এভারেজ করি ডেল্টা 1 W2 ডেল্টা 2 W3 ডেল্টা 3, এটা এক্সটার্নাল ওয়ার্ক ডান। আর ইন্টারনাল স্ট্রেন এনার্জি কি হবে? ছোট একটা এরিয়ার উপরে যদি ফোর্স F হয় এবং ছোট এই এরিয়ার যদি ডিফরমেশন dS সমান এনার্জি বা ওয়ার্ক, সেই ওয়ার্কটা যদি টোটাল আমরা বিমের উপরে সামেশন করি, হ্যাঁ, তাহলে সেটা হবে টোটাল ইন্টারনাল স্ট্রেন এনার্জি। তাহলে এটা ওয়ে হবে, হ্যাঁ, এটা হাফ হবে এই জন্য যে ইনিশিয়ালি দ্য ডিফরমেশন 0, দেন উইথ দ্য ফুল লোড দ্য ডিফরমেশন বিকামস দ্য ফুল ডিফরমেশন বা দ্য ফোর্সটা তো আসছে স্ট্রেস থেকে, স্ট্রেস 0 ছিল, 0 থেকে ফুল স্ট্রেস আমরা পেলাম। So since the load is gradually applied, the internal stress will be gradually increase. There is a half. Now on the same beam maybe if unit virtual load of 1 is applied gradually on a point C, আমরা পরের ফিগারে যাই, C, হ্যাঁ, at that time আমরা কিন্তু W1 W2 W3 থাকবে না, অর্থাৎ আমাদের অরিজিনালি যে রিয়েল লোড সেটা থাকবে না। আমরা বলছি যে 1 ইউনিট, এটাকে আমরা বলছি ভার্চুয়াল লোড, ঠিক আছে? নট ইন্টেন্ড টু ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন, অর্থাৎ আমরা যে ডিফ্লেকশন ক্যালকুলেট করব অ্যাপ্লাই লোডের জন্য, সেই লোডের সাথে এটা অ্যাপ্লাইড লোড। হ্যাঁ, কেউ কিছু বলবা? একটা সাউন্ড বললা কে জানো নাকি? এনি প্রবলেম এনিহোয়ার? আচ্ছা, আমি আগে শেষ করি, পরে দরকার আমরা আরেকবার এটা রিভাইজ করব, তখন আমরা এই জিনিসগুলা আবার কারো কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে বা কোনো জায়গায় তুমি আটকাই গেছো, বুঝতে পারছো না, আবার আমরা এটা ক্লিয়ার করব। Load 1 is applied gradually at point C, it will cause a deflection. কি হচ্ছে? এত সাউন্ড হচ্ছে। এই তোমাদের সবার এই করো, তোমাদের সবার মিউট করে রাখো, হ্যাঁ, মানে রিফ্লেকশন হচ্ছে বা ইকো হচ্ছে। C is cause deflection delta C at point C1 del 2 del 3 at point of the real load W1 W2 W3. When the unit load is first applied, the relationship between external work done internal, তাহলে যেহেতু আমাদের 1 ইউনিট লোড, তাহলে 1 ইউনিট লোড ইনটু 1 ইউনিটের ডিফ্লেকশন ডেল্টা C ইজ ইকুয়াল টু, আমরা যদি একই ভাবে ছোট একটা অংশকে dz, এই ক্ষেত্রে আমরা বলতেছি তার মধ্যে যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করে সেটাকে আমরা ইউ বলছি ফর 1 ইউনিট লোড, এটাকে আমরা এফ বলছিলাম, এটাকে ইউ, জাস্ট ফর টু মেক এ ডিফারেন্স। আমরা একই বলছিলাম, এটা ভার্চুয়াল লোডের জন্য আমরা বললাম ইউ। তাহলে কি হবে? ইউ ইনটু ডিএল, আর এটা ডিএলটা আগের বার বলছিলাম ক্যাপিটাল এল আর এখন স্মল এল। তাহলে ডিএল কি? স্ট্রেন ইনটু, তার মানে এপসাইলন এক্স ইনটু ডিএক্স সমান ডিএল। তাহলে এখানে 1 ইউনিটের জন্য স্মল ডিএল ইউ ডিএল, তাহলে ইন্টারনাল স্ট্রেন এনার্জি সমান এক্সটার্নাল ওয়ার্ক ডান। No problem. Here U is the force on the same, একই কথা আমি যেটা বললাম,
if now W1 W2 W3 is applied gradually on the same beam, এখন আমরা কি করলাম, এখন আমরা W1 W2 W3 অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, বোঝা গেছে, আমরা অ্যাপ্লাই করলাম। এখন টোটাল ডিফ্লেকশনটা কি হবে, তাহলে আমার ডিফ্লেকশন হয় ডেল 1, হ্যাঁ ডেল্টা 1, W2 এর জন্য ডেল্টা 2, W3 এর জন্য ডেল্টা 3। আবার 1 ইউনিট লোডের জন্য ওই W1 পয়েন্ট হয় ডেল 1, ডেল্টা 1 প্লাস ডেল 1, ডেল্টা 2 এখানে প্লাস হবে, এখানে দেখো এখানে সমান চিহ্ন চলে আসছে, ইকুয়াল চিহ্ন, একটু এগুলো কারেক্ট করে নেবো, এই টুকটাক ভুল আসছে, প্রিন্টে ঠিক আছে, পিডিএফটা আসলে ঠিক আপডেট করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে ডেল্টা 2 প্লাস ডেল 2 প্লাস ডেল্টা 3 প্লাস ডেল 3, তাহলে সি পয়েন্টে কি প্লাস ডেল সি। So when the loads W1, W2 and W3 are applied gradually on the beam, the additional work done on the beam is, তাহলে কি হচ্ছে আমি অ্যাপ্লাই করলাম, তার জন্য আবার অ্যাডিশনাল ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3, তাহলে ওয়ার্ক ডান কি হবে, হাফ W1 ডেল্টা 2 W3 ডেল্টা 3 প্লাস 1 ইউনিট লোড এখানে অলরেডি ছিল, হ্যাঁ সে কিন্তু অলরেডি ছিল, দেখো এখন কিন্তু আমি হাফ দিই নাই, কেন দিই না বোঝা গেছে, ছিল যখনই তুমি W1 W2 W3 দিলা তখন হচ্ছে যে 1 ইউনিট লোড ট্রাভেলস ফ্রম মানে ক্যাপিটাল ডেল্টা সি, নট ডেল সি, ঠিক আছে, মানে স্মল ডেল্টাকে আমরা ডেল বলি আর ক্যাপিটালকে ডেল্টা বলছি, তাহলে ক্যাপিটাল ডেল্টা সি, তাহলে দেখো 1 ইনটু ক্যাপিটাল ডেল্টা সি, এইখানে কিন্তু একটু বোঝার ব্যাপার, এখানে কিন্তু হাফ দেওয়া যাবে না, যখনই লোডটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই হচ্ছে ফ্রম 0 টু ফুল ভ্যালু, আর 1 ইউনিট লোডটা আমরা 0 টু ফুল 1 ইউনিট অ্যাপ্লাই করছি আগের বার, হ্যাঁ কিন্তু পরের বার লোড ইজ অলরেডি দেয়ার, তাহলে W1 W2 W3 এর জন্য যখন সি পয়েন্টে ডিফ্লেকশন ডেল্টা সি হলো তখন 1 ইউনিট লোড ইজ দেয়ার, তাহলে 1 ইউনিট লোড টোটাল, এখানে আসলে আমি একটু দেখাই, এটা কার্ভ আঁকতে পারলে ভালো হতো, এখানে তো কার্ভ আঁকা যায় না, তার মানে এরকম হয়েছে ব্যাপারটা, তিন লাইনে যেটা দিলাম সেটা ধরো, তার মানে কি সেটা হচ্ছে 1 ইউনিট লোডের জন্য এই যে ডেল সি, তারপরে এই পয়েন্ট তাই না, গ্রিন পয়েন্ট থেকে পরবর্তী যত পয়েন্ট W2 W3 এর জন্য, তাই না, তাহলে অ্যাপ্লাইড লোডটা তো অবশ্যই 1 ইউনিট লোডের থেকে অনেক বেশি, তাহলে তার ডিফ্লেকশনে বেশি হবে, তাহলে 1 ইউনিট লোডটা ওয়াজ দেয়ার, এই পয়েন্টে কিন্তু ছিল, দেখো এই গ্রিন পয়েন্টে ছিল অলরেডি, তারপর যখন আমি W1 W2 W3 দিলাম তখন 1 ইউনিট লোডটা গ্রিন পয়েন্ট থেকে এসে অর্থাৎ লাস্ট পয়েন্ট যেটা, হ্যাঁ এইভাবে চলে গেছে, তাই না, তাহলে ডেল্টা সি, তাহলে 1 ইউনিট লোড অলরেডি দেয়ার and it's travel from green to red point, so it will be 1 not, এই জিনিসটা এটা বুঝাইলাম। নেক্সট আমরা তাহলে এটা মুছে দিলে কি হয়, চলে যাবে না, উঠে যাচ্ছে, তাহলে আমাদের ক্লিয়ার করে ফেলি, হ্যাঁ নাও আচ্ছা, and the additional internal strain energy in the beam will be কি হবে, দেখো হাফ FDL, তাই না, অর্থাৎ অ্যাপ্লাইড রিয়েল লোডের জন্য আগে আমরা বের করছি হাফ FDL, সেটা হবে এর জন্য ইন্টারনাল স্ট্রেস ছিল F, হ্যাঁ এবং W1 W2 W3 এর জন্য ইন্টারনাল স্ট্রেন হলো DL, D ক্যাপিটাল, U was there এবং সেই U হচ্ছে ফোর্স আর DL হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট সমান এনার্জি, এখানে কিন্তু হাফ দিই নাই, হাফ না এর অর্থই হচ্ছে
1 unit it goes the deformation of del dl capital L with to produce the energy of udl. হ্যাঁ, এটা যে টোটাল বিমের উপর সাম এনার্জিটা পাবো। So therefore the total external work done and internal strain energy the beam কি হবে, এটা হবে ওয়ার্ক ডান, এই যে মানে 1 ইউনিট লোড আছে সে আগেই ওয়ার্ক ডান করছে হচ্ছে এই পরিমাণ হাফ 1 ডেল্টা সি, হাফ 1 ডেল্টা আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা কোথায় ছিলাম, এইটা তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 1 ইউনিট লোড এটা প্লাস 1 ইউনিট লোড যখন ছিল তারপরে অ্যাপ্লাইড লোডের জন্য যে ডিফরমেশনটা হলো তার জন্য এটা, আবার 1 ইউনিট লোড যখন একা ছিল তার জন্য স্ট্রেন এনার্জি এইটা, অ্যাপ্লাইড লোডের জন্য ইন্টারনাল স্ট্রেন এনার্জি এইটা, তারপর 1 ইউনিট লোড ওয়াজ অলরেডি দেয়ার, তারপর অ্যাপ্লাইড লোডের জন্য যে ডিফরমেশনটা হয়েছে সেই ডিফরমেশনের জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে ইউডিএ। এখন আমরা এক অর্থাৎ এতটুকুর ভ্যালু আমরা জানি, এই যে এতটুকুর ভ্যালু, আবার এইটুকুর ভ্যালু আমরা জানি, সেটা যদি আমরা বসাই সিম্পলিফাই করি তখন এতটুকু জিনিস থাকবে আমাদের। হ্যাঁ, অর্থাৎ হাফ ইন্টু ডেল্টা ডেল সি সমান হচ্ছে হাফ ইউডিএল আর হাফ W1 W2 সামেশন অফ এফডিএল। এটা যদি আমরা বসাই দেন ফাইনালি ইউ উইল গেট 1 ইনটু ডেল সি 1 ইনটু ডেল্টা সি সমান সামেশন অফ ইউডিএল। হ্যাঁ বলো, এবার ইকুয়েশনের রাইট পার্টটা স্যার আবার একটু বুঝলে ভালো হয়। 3 নাম্বার ইকুয়েশনের রাইট পার্টটা হচ্ছে 1 ইউনিট লোড আমি অ্যাপ্লাই করছি বিমে আগে, ঠিক আছে? তখন 1 ইউনিট লোডের জন্য যে ইন্টারনাল স্ট্রেন এনার্জি সেটা হচ্ছে হাফ ই স্মল এল, দেখো হাফ সামেশন অফ ইউ টু W3 অ্যাপ্লাই করলাম, W1 W2 W3 অ্যাপ্লাই করার ফলে ডেল্টা সি, তাহলে তার জন্য ইন্টারনাল স্ট্রেন এনার্জি এটা আগে আমি বের করে রাখছি। যদি শুধু W1 W2 W3 থাকতো তার জন্য যে ডিফরমেশন এবং তার জন্য যে ইন্টারনাল স্ট্রেন এনার্জি সে হাফ, তাহলে হাফ সামেশন অফ এফ ডি ক্যাপিটাল এল প্লাস আমি যখন W1 W2 W3 অ্যাপ্লাই করলাম তার আগে কিন্তু আমি তাহলে 1 ইউনিট লোড এখানে আছে। হ্যাঁ, এখানে ধরো আমি একটু অ্যানোটেশনে দেখালে আরো বুঝতে সুবিধা হবে, এটা একটু আগেও দেখাইলাম 1 ইউনিট লোড এখানে অলরেডি আছে, অ্যাপ্লাই করলাম। তাহলে যেটা হলো আমাদের, হ্যাঁ, এই 1 ইউনিট লোডটা একটা ডিফরমেশনের মধ্যে দিয়ে গেল, যে ডিফরমেশন W1 W2 W3, W1 W2 W3 এই বিমের মধ্যে ইন্টারনাল স্ট্রেইন এবং ডিফরমেশন যেটা করছে সেটা হচ্ছে ডি ক্যাপিটাল আর ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ করছে, তাহলে ইউ, হ্যাঁ, 1 ইউনিট লোডের জন্য স্ট্রেস এবং রিয়েল লোড W1 W2 W3 এর জন্য তোমার হচ্ছে এখানে আমরা হাফ দিলাম না কেন আমি বলছি আগেও আবার বলছি, হ্যাঁ, যেহেতু 1 ইউনিট লোডটা অলরেডি অ্যাপ্লাই করা ছিল এখানে, হ্যাঁ, সে দেখাইলাম আমি আগের বার দেখাইছিলাম, এটা মুছে দিচ্ছি, সে হচ্ছে নাই আর 1 ইউনিট লোড অ্যাপ্লাই করা ছিল তার জন্য ইন্টারনাল স্ট্রেস ছিল ইউ, সেই ইউটা অলরেডি ফুল ছিল, হ্যাঁ, ইউ ধরো ইউ সাপোজ, হ্যাঁ, তারপরে আমার W1 W2 W3 অ্যাপ্লাই করার পরে ডিফরমেশনটা হলো ডি ক্যাপিটাল এল,
তাহলে যেহেতু ইউ অলরেডি দেয়ার এবং ইউটা এই ফোর্সটা, তাহলে যেহেতু এখানে ফোর্স ওয়াজ ফুল দেয়ার, তাহলে এই জন্য এখানে আমাদের আর হাফ হবে না। তারপরে এখন এই ভ্যালুটা আমরা জানি 1 নম্বর ইকুয়েশন থেকে, আর এই ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশন কেটে দিই, তাহলে আমাদের এইটুকু থাকবে 1 ইনটু ডেল্টা সি সমান সামেশন অফ ইউ ডি এল। আচ্ছা, এতটুকু আমার মনে হয় 4 নম্বর ইকুয়েশন পর্যন্ত আর কোনো সমস্যা। নাও let the bending moment for external applied load W1 W2 W3 is m। তুমি যে অ্যাপ্লাইড লোড দিচ্ছ তার জন্য আমি ধরে নিচ্ছি এটার একটা তো মোমেন্ট ডেরিভেশন, আমাদের এক্সাক্ট মোমেন্ট ডায়াগ্রামের দরকার নেই, যেটা ট্রায়াঙ্গুলার হবে না কার্ভ হবে হোয়াটএভার যেটাই হোক, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা পয়েন্টের মোমেন্ট হচ্ছে m, and for unit load are small m, so that the internal force U and the deformation D capital L on the infinitesimal area dA can be written as এইভাবে লেখা যায়। দেখো U স্ট্রেস সমান কি my by I, তাই না? my by I টা কি স্ট্রেস, স্ট্রেস ইনটু dA সমান ফোর্স। আমরা তাহলে U টাকে কি বলছি, ফোর্স বলছি, ইন্টারনাল ফোর্স। সেই ফোর্সটা কি হবে ওই পয়েন্টের স্ট্রেস ইনটু ওই পয়েন্টের এরিয়া, ঠিক আছে? তাহলে এখানে ঠিক আছে, তাহলে ওই পয়েন্টের স্ট্রেসটা কি পাবো আমরা, যেহেতু আমরা বললাম যে ইউটা আবার 1 ইউনিট লোডের জন্য মোমেন্ট হচ্ছে স্মল m, তাহলে my by I dA, ঠিক আছে? এন্ড dl টা কি রিয়েল লোড অর্থাৎ ডাবে যে কোনো পয়েন্টের ডিফর্মেশন, তাহলে ওই পয়েন্টের ডিফর্মেশনটা কি হবে ওই পয়েন্টের স্ট্রেইন ইনটু ওই পয়েন্টের যে ছোট একটা এরিয়া নিলাম, তাহলে স্ট্রেন সমান কি স্ট্রেইন সমান স্ট্রেস বাই ই, তাহলে my বাই আই এতটুকু হচ্ছে স্ট্রেস বাই ই, তাহলে স্ট্রেইন এন্ড স্ট্রেইন ইনটু dx, তাহলে dl d ক্যাপিটাল L। তাহলে u এবং dl অর্থাৎ u এবং dl এর ভ্যালুটা আমরা এখানে বসাইলাম, তাহলে 1 ইনটু ডেল্টা সি সমান u এর u আমরা বের করলাম my বাই I dA, আর dl বের করলাম dx, তাহলে my ওভার ei dx বসাইলাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে সামেশন দুইটা প্যারামিটার সামেশন ইকুয়েশনের মাধ্যম দিয়ে হয়, সো ইউ ক্যান সাবস্টিটিউট ইট বাই দিস ইন্টিগ্রেশন সাইন, তাই না? আমরা যখন ডিসক্রিট সামেশন করি তখন আমরা সাম লিখি, হ্যাঁ ইট ইজ ডিসক্রিট, বাট আমাদের মোমেন্ট ডায়াগ্রাম এবং স্মল m ডায়াগ্রাম অর্থাৎ ইউনিট লোডের জন্য যে মোমেন্ট ডায়াগ্রাম এবং রিয়েল লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম অর্থাৎ স্মল m and capital M both are continuous throughout the length বা throughout the integration limit, যদি আমাদের ইকুয়েশন থাকে তাহলে আমরা এইভাবে ইন্টিগ্রেশন সাইন দিতে পারি। তাহলে এর জন্য 0 টু L আর D এর জন্য 0 টু A, অর্থাৎ টোটাল ক্রস সেকশনাল এরিয়া যেটা সেটা যদি A হয় তাহলে আমরা এইভাবে এই জিনিসটাকে একভাবে দুইটা ইন্টিগ্রেশন my স্কয়ার ei স্কয়ার dA dx। এখন ei dx এটাকে বাইরে রাখলাম, আর 0 টু A y স্কয়ার dA এটা সমান তোমরা জানো এটা সমান এটা সমান i, তাহলে এখানে কিন্তু i স্কয়ার হবে, দেখো এখানে যে ভুল হয়েছে ei স্কয়ার, পরের লাইনে কিন্তু i স্কয়ার আসে নাই, এটা একটু খেয়াল করো, আমি বইয়ে দেখি বইয়েও আসে নাই, হ্যাঁ এটা তোমরা একটু আগের লাইনেও ei স্কয়ার আছে, এখানে i স্কয়ার হবে। এরপরে 0 টু A y স্কয়ার dA এটা সমান i, ওই i এবং এই i স্কয়ারের একটা i ক্যান্সেল আউট হয়ে একটা i থাকে, আর যেহেতু তাহলে একটা ইন্টিগ্রেশনে চলে যাবে, তাহলে আমাদের ফাইনালি থাকবে 0 টু L ei dx। সো দিস ইজ দ্য ডেরিভেশন। দেখো এখন কিন্তু আমাদের যে কোনো পয়েন্টের সি পয়েন্টের ডিফ্লেকশন আমরা একটু দেখি কি ডেল্টা সি, অর্থাৎ রিয়েল লোডের জন্য সি পয়েন্টের ডিফ্লেকশন ডেল্টা সিটা আমাদের বের করতে হবে। তা ডেল্টা সি সাথে লোড মাল্টিপ্লাই করলাম, এই অ্যারোটা আসতেছে ওই যে আগে অ্যারো ড্র করছে, দ্যাট ইজ প্রবলেম 1 ইউনিট, তাহলে একের সাথে যাই তুমি মাল্টিপ্লাই করবা সেটাই তো একই, তার মানে আমরা
আসলে এখানে ডেল্টা সি পাবো। তো অর্থাৎ সি পয়েন্টের ডিফ্লেকশনে হচ্ছে আমাদের ওয়াজ ইন্টারেস্ট যে অ্যাপ্লাইড লোড W1 W2 W3 এর জন্য সি পয়েন্টের ডিফ্লেকশন কি হয় সেটা আমরা মেজার করব। বসাইলাম যে 1 ইউনিট ভার্চুয়াল লোড ইনটু রিয়েল ডিসপ্লেসমেন্ট সমান ভার্চুয়াল মোমেন্ট ইনটু রিয়েল রোটেশন। ভার্চুয়াল লোড বুঝতে পারলাম, রিয়েল ডিসপ্লেসমেন্ট, এই রিয়েল ডিসপ্লেসমেন্টে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে এটাই আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করব? 0 টু L অর্থাৎ টোটাল লেন্থের উপরে আমি ইন্টিগ্রেট করব কি রিয়েল লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম, সেটাকে EI দিয়ে ডিভাইড করব করে ইনটু dx, তাহলে m ওভার EI m dx। ঠিক আছে, ভার্চুয়াল লোড 1 ইউনিট লোডকে ভার্চুয়াল লোড বললাম, আর ডেল্টা সি অর্থাৎ রিয়েল লোডের জন্য রিয়েল ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভার্চুয়াল মোমেন্ট, এমটা হচ্ছে ভার্চুয়াল মোমেন্ট, তাহলে একটা m বাইরে EI ওভার dx, এটা সমান কি স্লোপ, তাই না? আমরা জানি d স্কয়ার v বাই d স্কয়ার সমান m বাই EI, সেটাকে একবার ইন্টিগ্রেট করলে মানে তোমরা তো এই ইকুয়েশনটা উইথ ইট, এটা অবশ্যই এখানে লেখা যাবে না, আমরা স্কয়ারকে এইভাবে দিই d স্কয়ার y, তাই না, বাই d m বাই EI। এটা হচ্ছে কি বিম থিওরিতে তোমরা শিখে আসছো, তাই না? নেভিয়ার বিম থিওরি বা অয়েলার বিম থিওরি এটা। তাহলে কি, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার এর সমান কি আসলে কার্ভেচার, তাই না? এটা লেখা যায় না, আচ্ছা কার্ভেচার। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে? আমরা পাবো স্লোপ। তাহলে এটাকে একবার ইন্টিগ্রেট করলে কি হবে বলো? এটা একবার ইন্টিগ্রেট করলে এটা হবে dy বাই dx EI dx, তাই না? এটা সমান আসলে স্লোপ অর্থাৎ থিটা। থিটাতে এখানে থিটা চিহ্ন দেওয়া যাচ্ছে না, আমি ধরে নিচ্ছি এটা স্লোপ। তাহলে স্লোপ মিন্স কি, স্লোপ আবার কি দেয়? বিমের রোটেশন দেয়, তাই না? অর্থাৎ একটা বিম যদি তোমরা একটা বিম থাকে এরকম, তাই তো, আর ফর লোড if its deflection is like this, কিভাবে মেজার করি বলো? কালারটা চেঞ্জ করে দিই। স্লোপ মেজার করি আমরা কি ওই পয়েন্ট, যে পয়েন্টে স্লোপ মেজার করব ওই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করি। আনলোড বিমের থেকে ওই ট্যানজেন্টের ডিসটেন্সটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে কি ওইটাই হচ্ছে স্লোপ, তাই না? অর্থাৎ এই আনলোডেড বিম থেকে অর্থাৎ রেড লাইন থেকে আমরা ওই ট্যানজেন্টের এখানে ক্রিয়েট করবে, দ্যাট অ্যাঙ্গেল ইজ দ্য স্লোপ, সেটাই হচ্ছে বিমের রোটেশন আমরা বলি অনেক সময়। রোটেশন, রিয়েল রোটেশন ইনটু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট সমান অর্থাৎ রোটেশন ইনটু ডিসপ্লে মোমেন্ট, সেটাও হচ্ছে আরেকটা ওয়ার্কটা বললাম যে ইন্টারনাল স্ট্রেইন এনার্জি আমরা এটাকে বলতেছি। ওকে, তাহলে ডেরিভেশন না, তাহলে দেখো এখানে লিখছে to find the rotation at any point of the beam instead of unit load and unit couple moment have to be applied at the point where the rotation is needed to be found. নাকি ভার্টিক্যাল ডিফ্লেকশন, ডিফ্লেকশনটাকে আমরা বলি ট্রান্সলেশন, তাই না? ট্রান্সলেশনাল অর্থাৎ এটা আইদার হরিজন্টাল যাচ্ছে, ভার্টিক্যাল যাচ্ছে বা ইনক্লাইন্ড একটা লাইন বরাবর যাচ্ছে, যেটা সেটাকে আমরা ডিফ্লেকশন হতে পারে। রোটেশন, হ্যাঁ, রোটেশনাল ডিফরমেশন হতে পারে। রোটেশনাল ডিফরমেশন করার জন্য আমরা তখন ইউনিট লোড দিব না, ইউনিট কাপল অ্যাপ্লাই করব, অর্থাৎ 1 ইউনিট কাপল অ্যাপ্লাই করব। প্লেসমেন্ট মোমেন্ট ইনটু রোটেশন সমান ওয়ার্ক ডান সমান, আর এটাও তো মোমেন্ট ইনটু রোটেশন সমান, তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান সমান ইন্টারনাল স্ট্রেইন এনার্জি, অর্থাৎ এক্সটার্নাল ভার্চুয়াল লোড ইনটু রিয়েল ডিসপ্লেসমেন্ট, তাহলে কি ভার্চুয়াল ওয়ার্ক ডান সমান
ভার্চুয়াল ইন্টারনাল স্ট্রেন এনার্জি, এই জন্য এটাকে বলা হয় ভার্চুয়াল প্রিন্সিপাল, ভার্চুয়াল এনার্জি প্রিন্সিপাল। ঠিক আছে, এই। আর ট্রাসের জন্য আমরা কি করব, যেই পয়েন্টে ট্রাসের ডিফ্লেকশন বের করতে বলবো সেখানে ইউনিট লোড দিব, দিয়ে ইউনিট লোডের জন্য যে বাফার সেটা এফ, তাহলে কিউ এফ এল বাই এই, তাহলে কি কিউ ইনটু কিউটা কি ফোর্স, আর এফ এল বাই এইটা কি ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট সমান আবার সেই একই ফোর্স ইনটু বা ইন্টারনাল স্ট্রেন এনার্জি সমান বলা আছে প্রসিডিউর। আমরা প্রবলেম করলে আমরা বুঝতে পারবো হাউ টু ফলো দিস স্টেপ। দেখো এখানে একটা প্রবলেম, ডেরিভেশনে কি কারো কোনো সমস্যা আছে? না থাকলে আমরা প্রবলেম করি, করলে দেখবা ডেরিভেশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা প্রবলেম খুব ইজি। ধরো একটা ক্যান্টিলিভার বিম আছে, লেন্থ এল, এখানে ডাব্লিউ একটা ইউনিট লোড দেওয়া আছে বি তে। তাহলে আমরা জানি যে ক্যান্টিলিভারের একটা পয়েন্ট ফিক্স থাকে আর একটা পয়েন্ট ফ্রি থাকে। তাহলে ফিক্স পয়েন্টে তো নো, দ্যাট মিন্স এ তে আমাদের কোনো ডিসপ্লেসমেন্ট নাই, রোটেশন নাই, বাট বি তে আমাদের বোথ রোটেশন এন্ড ডিসপ্লেসমেন্ট হবে। বলতেছে যে বি পয়েন্টের ডিফ্লেকশনটা ডেল্টা বি বের করো। কিভাবে বের করবা? ঠিক আছে, এই যে বাই ইউনিট লোড মেথড। তাহলে আমরা কি করব? খুব ইজি, আমাদের এখানে আননোন, দেখো ইকুয়েশনে আননোন কয়টা? দুইটা শুধু, এম এবং এম, তাই না? সব কিন্তু আমরা ফাইন্ডিংস অর্থাৎ বের করব, আর রাইট হ্যান্ড সাইডে এম এবং এম এই দুইটা বের করতে হবে। তাহলে এমটা কি, স্মল এমটা হচ্ছে 1 ইউনিট লোডের জন্য যে মোমেন্ট ডায়াগ্রাম, আর ক্যাপিটাল এমটা হচ্ছে অ্যাপ্লাইড লোড। তাহলে ডাব্লিউ ইনটু এল, আর যদি আমরা লাইনের ইকুয়েশন চাই তাহলে ডাব্লিউ এক্স, এক্স সমান যখন এল, তাহলে এই পয়েন্টের মোমেন্ট হচ্ছে ডাব্লিউ এল। হয়ে গেল, খুব ইজি। এটা কি হবে 1x, তাই না? যেহেতু আমরা মাইনাস লিখছি যেহেতু নেগেটিভ মোমেন্ট। তাহলে আমাদের যখন আমরা ইন্টিগ্রেশন করব সবসময় ধরতে পারো, বা এই ক্ষেত্রে আমরা যদি বি তে অরিজিন ধরি, অর্থাৎ ধরে নিচ্ছি যে x এখানে 0, হ্যাঁ, এখান থেকে এই পয়েন্টে এসে x এর ভ্যালু হচ্ছে l, তাহলে আমাদের আরেকটু ইজি হয়। যখন যেটা ইজিয়েস্ট পাথ সেই পথে তোমরা, তাহলে আমরা দুইটা মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম, এই দুইটাই আমাদের দরকার কারণ ইকুয়েশনে আমাদের দুইটা মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এখন দেখো, ফাইন্ড দ্য মোমেন্ট ডায়াগ্রাম m ফর দ্য এক্সটার্নাল রিয়েল লোড w, now apply the unit load at the expected deflection and draw the moment diagram m। ঠিক আছে, ইউনিট লোডটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? যেই পয়েন্টে এবং যেই দিকে আমাদের ডিফ্লেকশন চাইছে সেই দিকে, হ্যাঁ। তাহলে বলছে যে ফাইন্ড দ্য ডিফ্লেকশন, w লোড দিলে ভার্টিক্যাল আছে, অর্থাৎ ডেল্টা বি অবশ্যই ভার্টিক্যালি হবে, ভার্টিক্যাল একটা ডিফ্লেকশন হবে। তাহলে আমরা ভার্টিক্যাল 1 ইউনিট লোড অ্যাপ্লাই করব। তাহলে আমাদের দুইটা 1 unit virtual load into real deflection delta b 0 to L mm EI over dx। হ্যাঁ, 0 to L এটা আমাদের ইন্টিগ্রেশন লিমিট থাকবে। m, স্মল mটা কি মাইনাস 1x, ঠিক আছে এখানে, আর ক্যাপিটাল mটা মাইনাস wx। এই যে তো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ইয়ার ভ্যালু তুমি পরে দিবা। আর এটা আসলে আমাদের নিউমেরিক কোনো প্রবলেম না, এটা জেনারেলাইজড প্রবলেম, হ্যাঁ, এটা জেনারেলাইজড প্রবলেম। তাহলে EI dx, তাহলে এখন মাইনাস মাইনাস প্লাস wx স্কয়ার, তাহলে wx স্কয়ার সমান কি x কিউব বাই 3, তাহলে wl কিউব বাই 3 EI। তাহলে l এর ভ্যালু, x এর ভ্যালু যদি l বসায় তাহলে wl কিউব বাই 3 EI। এখন অনেক সময় তোমাকে ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, এটা সবসময় সারা জীবনই মনে রাখারও একটা ব্যাপার, যে একটা ক্যান্টিলিভার বিমের যদি ফ্রি এন্ডে একটা লোড থাকে w, কনসেন্ট্রেটেড লোড, তাহলে ওই ফ্রি এন্ডে তার ডিফ্লেকশন তোমরা আগে জানো, ঠিক আছে? সেটা আমরা, হ্যাঁ, সেটা আমরা বের করলাম, বুঝা গেছে? আর পরের প্রবলেমটা হচ্ছে জাস্ট ইউডিএল এর জন্য। তাহলে ইউডিএল এর 5wL4/384 EI, এটা কিন্তু একটা নোন প্যারামিটারস, এটা অলমোস্ট সবারই মুখস্থ বা মুখস্থ থাকলে ভালো। তুমি যে কোনো সময় যদি একটা বিমের
সিম্পলি সাপোর্ট বিমের বা ডাব্লু পার কিলোমিটার হতে পারে, নো ম্যাটার, ইউনিট ডাজন্ট ম্যাটার, তাই না? যদি মিটারে থাকে তাহলে এটা মিলিমিটারে আসবে। সেক্ষেত্রে তুমি কিন্তু এই জাস্ট এত ডেরিভেশনের দরকার নেই। তুমি যদি জানা থাকে যে হোয়াট উইল বি সেন্টার পয়েন্টের ডিফ্লেকশন হচ্ছে 5WL4/384 EI, তাহলে এটা আমি একটু কুইক যাব। এখানে আমাদের অ্যাপ্লাইড লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা এম, তো খুব ইজিলি তোমরা বের করতে পারবে, এটা বের করা যায়, তাই না? মোমেন্ট সমান কি, এটা শিয়ারের একটা ইন্টিগ্রেট করলে মোমেন্ট পাওয়া যাবে, তাই না? তাহলে মোমেন্ট টেক্সটে লোড, লোডটা যদি আমরা পি বলি, পি সমান এর পরে তাহলে শেয়ার সমান কি হবে, এটাকে একবার ইন্টিগ্রেট করব মাইনাস ডাব্লু এক্স, তাহলে প্লাস ইন্টিগ্রেশনের তাহলে কি হবে WL/2, তাই না? এটা হচ্ছে ভি, তাহলে মোমেন্ট কি হবে, এটাকে আবার ইন্টিগ্রেট করব মাইনাস W2 x²/2 প্লাস W2 হয়েছে। দেখো এটা x², নট এটা বুঝতে পারতে x² এখানে লেখা যাচ্ছে না বলে এভাবে লিখছি। তাহলে এই যে W মাইনাস WX²/2 প্লাস WLX/2, এটা এগুলো তো জানার কথা যে আমাদের দরকার কি মোমেন্ট, এবং শুধু আমাদের দরকার মোমেন্টের ইকুয়েশন, বিকজ উই আর ডুইং ইন্টিগ্রেশন, তাই না? আমরা এ পয়েন্টের মোমেন্ট বা মিড পয়েন্টের মোমেন্ট এটাও তুমি জানো কি WL²/8, হ্যাঁ রাইট, WL²/8, আর কনস্ট্যান্ট হলো WL/4। তো সেটা কিন্তু আমাদের কনসার্ন না, বা সেটা আমাদের সেই কোয়ান্টিটি দরকার নাই, আমাদের দরকার ইকুয়েশন লিখছি। এবার দেখো আমরা যদি ইউনিট লোড অ্যাপ্লাই করি, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম তখন হয়ে যাবে ট্রায়াঙ্গুলার, তাই না? এইভাবে, তাহলে তার ইকুয়েশন 5 হচ্ছে রিঅ্যাকশন, তাহলে এই মোমেন্ট ডায়াগ্রামের ইকুয়েশন হচ্ছে 0.5x। তাহলে এটা আবার কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস ইকুয়েশন A to B, আর এইটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা হচ্ছে A to C কন্টিনিউয়াস, আবার B এর সাপেক্ষে AC এবং BC, হ্যাঁ, এখানে মিড পয়েন্টের সাপেক্ষে এসি এবং বিসি এটা হচ্ছে সিমেট্রিক্যাল, অতএব অর্থাৎ ইকুয়েশনটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, অর্থাৎ এই সি এখানে এর ম্যাক্সিমাম মিনিমাম যদি করি তাহলে স্লোপটা 0 হবে এখানে, যেটা আমরা জানি যে ম্যাক্সিমাতে স্লোপ 0 হয়, তুমি এটা করেও দেখতে পারো, মিড পয়েন্ট স্লোপ 0। তাহলে আমরা কি করব এখন দেখো, কনসার্ন হচ্ছে যে সি পয়েন্টে আমাদের ডিফ্লেকশন বের করতে হবে। তাহলে সি পয়েন্টে আমরা ইউনিট লোড অ্যাপ্লাই করছি, তাহলে তার সেই সি পয়েন্টের ডিফ্লেকশনটা কি হবে, ভার্চুয়াল লোড ইনটু রিয়েল ডিসপ্লেসমেন্ট সমান 0 to L mm ইয়ে বসাও 0.5x, ক্যাপিটাল এমটা কি হবে এই ইকুয়েশনটা, ঠিক আছে? আমরা কি করলাম 0 to L/2, অর্থাৎ যেহেতু m ইকুয়েশনটা অর্থাৎ m ডাই অফ দ্য ইকুয়েশন অ্যাপ্লাই করে দিলাম ডিউ টু সিমেট্রিসিটি। ইন্টিগ্রেশন করো, এর লিমিট বসাও, বসায় ইউ উইল গেট দ্য ডেল্টা সি। যেহেতু এটা 1 এর সাথে মাল্টিপ্লাই, তাহলে আমাদের থাকবে ডেল্টা সি 1 এর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে দ্যাট লিমিট বসালে উইল গেট 5WL4/384 EI, অর্থাৎ x এর ভ্যালুটা আমরা L বসাই দিলাম। ওকে, এটা 4 মিনিট। আচ্ছা, এই প্রবলেমটা আজকে আমরা করব। তারপরে আমরা দুইটা কি জেনারেলাইজ প্রবলেম করলাম, ঠিক আছে? এরপর আমরা নিউমেরিক প্রবলেম, অর্থাৎ আমরা যদি লোডের ভ্যালু ট্যালু দিয়ে আমরা করতে পারবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে এই ইউনিট লোডের ডেরিভেশন এবং এই ডেরিভেশনটা ব্যবহার করে খুব সুন্দরভাবে দেখো কত সিম্পলি
এবং খুব জটিলও কিছু নয় আসলে, এটা যদি তোমরা বুঝতে পারো, বা আমরা দুইটা প্রবলেম দেখলাম যে আমরা করতে পারি। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি any question? স্যার আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো, পারার কথা আমি যেভাবে বুঝাইছি অনেক সময় নিয়ে, এখানে না বোঝার কিছু নাই। তারপরে তোমরা একটু দেখো বই আছে, বা যাদের বই নাই তারা ফটোকপি করে নিতে পারো, বা ক্লাস নোটও যদি আমি এটা দিয়ে দিতে পারি ইমেলে। সো এখানে একটু ভুল আছে, এই জন্য আমি এটা দিচ্ছি না। হ্যাঁ, এটা যেহেতু বললাম যে আমি ভুলগুলো কারেকশন করে দিচ্ছি, বেটার ইউ কারেক্ট, যদি তারপরে বইও যদি কিছু বইয়ের উপরে মার্ক করে নিবা। হ্যাঁ, সো আই এম স্টপিং হিয়ার। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, and see you in the next class. আর সিএম